আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমরা আইসিটি প্রথম পত্রের সুপার স্পেশাল 13 নাম্বার এমসিকিউ সলভিং ক্লাসে উপস্থিত আছি। আমরা কিন্তু বিগত 12টা লেকচারে মোটামুটি অনেকগুলো টপিক পড়ছি। তো আজকে 13 নম্বর লেকচারে ওই টপিকেরই আমরা পরবর্তী আমাদের এমসিকিউ নিয়ে চেষ্টা করব সলভ করতে। একটা উদ্দীপক দেখা যাচ্ছে, এটা ময়মনসিংহ বোর্ড 24 সালে আসা এমসিকিউ। মিস্টার মাসুদ একজন চিকিৎসক, তার স্পর্শ ছাড়া তার মোবাইল ফোনটি চালু হয় না। তিনি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন। ওকে, তো এই হচ্ছে আমাদের উদ্দীপক আর কি। থ্যাংক ইউ, জয়েন করছো মোটামুটি সবাই। এখন তোমরা একটু গেস করবা, ফাতেমা আসো, ইমরান আসো, গেস করবা কি এই যে আমাদের দেওয়া আছে প্রথমে হাতের স্পর্শ ছাড়া মোবাইল ফোনটা চালু হয় না, তাহলে এটা কি হইতে পারে, কোন প্রযুক্তি হইতে পারে বলো তো? হাতের স্পর্শ ছাড়া এক্সিলেন্ট, ভেরি গুড, বায়োমেট্রিক্স। আর এই যে তোমার এই যে রোগীদের অতি ক্ষুদ্র যন্ত্র আবিষ্কার করে ব্যবহার করে, এটা কি হইতে পারে গেস করো তো? ন্যানো টেকনোলজি। এক্সিলেন্ট, ভেরি গুড, হ্যাঁ, ন্যানো টেকনোলজি। ওকে, তো এবার দেখো আমাদের কি বলছে। আমাদের বলতেছে মিস্টার মাসুদের মোবাইলে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে, আপনার কাছে কি সাপ্লিমেন্ট গাইড আছে? হ্যাঁ, এটাই সাপ্লিমেন্ট গাইড থেকে আমি করতেছি। দেখো, মিস্টার মাসুদের মোবাইলে ব্যবহৃত প্রযুক্তির হচ্ছে রেটিনা। কি বললা? বায়োইনফরমেটিক্স না, বায়োইনফরমেটিক্স তো আমার এই টপিকের না, আমরা তো বায়োমেট্রিক্স পড়তেছি, এই টপিকটা বায়োমেট্রিক্সের না। বায়োমেট্রিক্স। আচ্ছা, এখানে বায়োমেট্রিক্স নাইও, তুমি আগেরটা বুঝো ভালো করে যে মোবাইলে ব্যবহৃত প্রযুক্তির নাম কি। মোবাইলে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করা হয়, অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র। ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ। এখন কথা হচ্ছে যে বলছে মিস্টার মাসুদের মোবাইলে ব্যবহৃত প্রযুক্তি। আচ্ছা, এখন মোবাইল ফোনটি, আচ্ছা আচ্ছা, এখানে সরি একটি বিষয় উল্টা বলছি, সেটা হচ্ছে কি রোগীর চিকিৎসার ক্ষেত্রে ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করা হয়। রোগের চিকিৎসা, তো রোগের চিকিৎসার যন্ত্র ন্যানো টেকনোলজি, কিন্তু মোবাইল ফোন যে হাতের স্পর্শ ছাড়া খুলে না, এটা কি হইতে পারে? রেটিনা স্ক্যান, ন্যানো টেকনোলজি, ফিঙ্গারপ্রিন্ট। ভেরি গুড, হ্যাঁ, উত্তর হবে খ, ফিঙ্গারপ্রিন্ট। সবাই একটু বোঝার চেষ্টা করো, মানে মোবাইলটা খুলতেছে, হাতের ছাপ দিলে খুলে, ছাপ না দিলে খুলে না, এই যে ছাপাছাপি, এটা হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট। আর চিকিৎসা ক্ষেত্রে ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করা হয়, মনে রাখবা, ক্ষুদ্র ক্ষুদ্র, বৃহৎ থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে বৃহৎ, এই বিষয়গুলো কিন্তু ন্যানো টেকনোলজি। সবাই কি ব্যাখ্যাগুলো ভালো করে বুঝতে পারছো? একটু আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার আবার একবার বলবেন? আচ্ছা, আমি বলি তার না, খেয়াল রাখবা, আঙ্গুলের ছাপ দিয়ে যত কাজ আছে, আঙ্গুলের ছাপ দিয়ে যত বিষয় আছে, এগুলো ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক্স। আঙ্গুলের টেকনোলজি ওইটা বলছি। ন্যানো টেকনোলজি বিষয়টা হচ্ছে ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করা হয়, খেয়াল রাখবা, ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করা হয়, অথবা ক্ষুদ্র থেকে বৃহৎ যন্ত্র নিয়ে কাজ করা হয়, অথবা বড় থেকে ছোট যন্ত্র নিয়ে কাজ করা, মানে যত যন্ত্র নিয়ে কাজ করা হবে, বড় থেকে ছোট যন্ত্র, ছোট থেকে বড় যন্ত্র, ক্ষুদ্র যন্ত্র, এগুলোই হচ্ছে ন্যানো টেকনোলজি। এবার বুঝতে পারছো? এই টপিকগুলো মনে রাখবা, জাস্ট কোন কোন টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, এবার দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, তো পরবর্তী প্রশ্নে বলতেছি কি, খেয়াল রাখবা যে মিস্টার মাসুদ কর্তৃক রোগীদের চিকিৎসা ব্যবহৃত প্রযুক্তির কুফল হলো, ব্যবহৃত যে প্রযুক্তি সেটা হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি। এর কুফলগুলো কি? স্মার্ট ড্রাগ তৈরি করা হয়, প্রাণঘাতী অস্ত্র তৈরি করা হয়, ধনী ও গরিবের মধ্যে পার্থক্য চরম মাত্রায় বৃদ্ধি পায়। কোনটা হবে? ন্যানো টেকনোলজি, হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে। আচ্ছা, 1 2 বলছো? 2 3। আচ্ছা, এক্সিলেন্ট, উত্তর হচ্ছে 2 3। ভেরি গুড, দেওয়া আছে 2 3। কেন 2 3 দিছে আমি তোমাকে ব্যাখ্যা দিয়ে বুঝা দিই। আমাদের এখানে স্মার্ট ড্রাগ, আসলে ন্যানো টেকনোলজি দিয়ে আসলে কোনো ওষুধপত্র তৈরি করা পসিবল না, বুঝছো? ন্যানো টেকনোলজি দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে তোমার আবিষ্কার করা সম্ভব, ক্ষুদ্র ক্ষুদ্র ডিভাইস তৈরি করা সম্ভব, কিন্তু স্মার্ট তৈরি মানে আমাদের এখানে কোনো ওষুধ বা কেমিক্যাল তৈরি করা পসিবল না। প্রাণঘাতী অস্ত্র তৈরি করা সম্ভব, ও ধনী গরিবের মধ্যে পার্থক্য চরম মাত্রা বৃদ্ধি পায়। কেন? আমাদের দেখা যায় ন্যানো টেকনোলজির মাধ্যমে এমন এমন জিনিস আবিষ্কার করা হয়, যার কারণে দেখা যায় এগুলো বড় মানুষ যারা আছে, ধনী ধনী ব্যক্তি, তারাই কিনতে পারে। যেমন মনে করো যে ছোট্ট ছোট্ট যে মোবাইল ফোনগুলো, বা বড় বড় যে মোবাইল ফোনগুলো, যেগুলো অনেক টাকা দাম, যেগুলো আমাদের অনেকের হাতের কাছেও পাওয়া যায় না। মানে এটা মনে করো এরকম যে
আমরা কিন্তু জানি আইফোন ব্যবহার করি আমরা অনেকে। এখন আইফোন সেটটা কিন্তু একটা বাটন ফোন থেকে অনেক বেশি দামি। কেন দামি? আইফোনের মধ্যে তোমার কিন্তু অনেক মেকানিজম আছে, আইফোনের মধ্যে অনেক সুযোগ সুবিধা আছে। ফোনটা ছোট হইতে পারে কিন্তু এটা এর যে দাম, এর যে ক্যাপাবিলিটি, এটা কিন্তু বাটন ফোন থেকে অনেকটা উচ্চমানের। তো বাটন ফোন হচ্ছে নিম্নবিত্ত মানুষের ফোন, আর আইফোন হচ্ছে কি বড়লোকসের ফোন। তার মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো ন্যানো টেকনোলজির মাধ্যমে এই ধনী গরিবের একটা কি হচ্ছে, ভেদাভেদ তৈরি হচ্ছে। আমার কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানায়ও। জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে ব্যাপারটা, তো বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করো। তো এখন আমরা যাই নেক্সট, পরবর্তী প্রশ্ন। এটা আমাদের বোর্ড পরীক্ষা আসে, এই উদ্দীপক দেখতে হবে, উদ্দীপক দেখে আমাদের চেষ্টা করতে হবে বলার জন্য। ওকে, এবার যাই। প্রতাপ একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করে এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয়। রাজশাহী বোর্ড 23 সাল আসা প্রশ্ন। উদ্দীপকের কক্ষে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? মানে কক্ষে প্রবেশ করছে, সেখানে ব্যবহৃত যে প্রযুক্তি সেটা কোনটা হবে? রোবোটিক্স, বায়োমেট্রিক্স, ইনফরমেটিক্স? বায়োমেট্রিক। এক্সিলেন্ট, ভেরি গুড। বায়োমেট্রিক, কারণ আঙ্গুলের মাধ্যমে তো কী করে, ছাপ দেওয়ার মাধ্যমে কক্ষে প্রবেশ করে, এটা অবশ্যই বায়োমেট্রিকই হবে। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? এটা আমাকে জানাও, রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, আনিসুর, তামান্না, দুলি, তারপর হচ্ছে গিয়ে ফাতেমা মিম, ইমরান, নাইমুর, অপ্পো, তোমার তো নাম জানি, তারপর হচ্ছে গিয়ে রিয়াজ, রিফা, স্মৃতি, শাহিদা, সিয়াম। জুম ইউজার তোমার নামটা আমাকে একটু বললো তো, তোমার নামটা আমি আসলে জানতে পারলাম না। আজকে নটরডেমে দুজন স্টুডেন্ট জয়েন করতে পারে নাই, দুঃখজনক। ওদের সাথে দেখি কি যোগাযোগ করবো পরে। আমাকে একটু জানাইও, জুম ইউজার যে তুমি জয়েন করছো, তোমার নামটা একটু আমাকে বললে ভালো হইতো, বুঝছো? জুম ইউজার, তোমার নামটা আমি জানতে পারতেছি না। স্যার আমি অ্যাড হইছি। আচ্ছা, তুমি কে বলো? হ্যাঁ, না, স্যার ফাইসাল এনডিসি। ও আচ্ছা, ফাইসাল এনডিসি। আচ্ছা, থ্যাংক ইউ। তো তোমার নাম কই? হ্যাঁ, তোমার এখানে লেখা জুম ইউজার, তোমার নাম না। গত ক্লাসে তুমি করছিলা, সেট করে রাখছিলা কত সুন্দর করে, ফাইসাল, নটরডেম, এনডিসি। আজকে কই গেল ওটা? ওটা কি ডিলিট হয়ে গেছে? হ্যাঁ, ফাইসাল, তোমাকে জানাইও। ওটা একটু করলে তো ওই আসলে আমি তো মনে করো নাম দেখে দেখে চিনতে পারি, নাম না দেখে তো চিনতে পারি না, এই জন্য আর কি বললাম। আচ্ছা, চেষ্টা করছো, খুশো না মাছ। ওকে, থ্যাংক ইউ। যে ফাইসাল, সুন্দর হয়েছে। হ্যাঁ, এবার হয়েছে। হ্যাঁ স্যার। এবার স্যার ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, বলি ফাইসাল, এই যে আমি তোমাদের কিন্তু দিছিলাম, এই জন্য বলো ইংরেজি ক্লাসে 1-2 ক্লাস দিছিলাম, তুমি কি দেখছিলা 1 বা 2 নাম্বার ক্লাস ইংরেজি আর্টিকেল? জি স্যার, দেখছিলাম স্যার। ওকে, থ্যাংক ইউ। তুমি কি খাতায় লিখছিলা দেখার পরে ক্লাসগুলা? স্যার লেখাতে একটু সময় পাই না, আমি নেক্সট টাইম লিখে নিব স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদের মানে এনডিসির যে চাপ সেটা কিরকম? মানে একবারে সকাল থেকে শুরু করে যে কোচিং কলেজে যাও, বাসা আসো কয়টা বাজে? স্যার ক্লাসটা শুরু হয় 8টা থেকে 1টা পর্যন্ত। তারপর আবার স্যার আমরা এমনি প্রাইভেট পড়ি, হুম। মানে টিচারের কাছে 2টা থেকে 3টা, তারপরে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই। মানে তারপর স্যার আবার হ্যাঁ স্যার বলো এরপর? তারপর স্যার আবার নাইটে 7টা থেকে পড়ালেখা স্টার্ট করে আর কি, ক্লাস কলেজের। ও আচ্ছা, বুঝতে পারছি। তার মানে মোটামুটি সন্ধ্যার পর থেকে পড়া শুরু করো কলেজের পর, তাই তো? হ্যাঁ স্যার। বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, যতটুকু পারো কষ্ট করে এই ক্লাসগুলো করো, ইংরেজি ক্লাস, আইসিটি ক্লাস, বাংলা ক্লাস যেগুলো আছে সেগুলো করো, খুশি হয়েছি। আর তোমার বন্ধু এখন আসে না, বুঝছো? ওর নাম জানি কি ছিল? ওর নাম তো ছিল মনে হয় আজাদ। হ্যাঁ, আজাদ আসছিল। আজাদ আজকে জয়েন করতে পারেনি। আচ্ছা, আজকে একটু অসুস্থ স্যার। ও, কি হয়েছে ওর? একটু জি স্যার। কি হয়েছে? অসুস্থ মানে জ্বর আসছে নাকি? হ্যাঁ, ওই তো মানে হাসপাতালে গেছে ডাক্তারের কাছে, তাই মনে হয় লেট হতে পারে নাই। ও আচ্ছা, বুঝতে পারছি। না সিয়াম, ওই যে ওরা হচ্ছে কমার্স, এনডিসি, ওরা হচ্ছে কমার্স। আচ্ছা, ঠিক আছে, সমস্যা না। আর সুস্থতার জন্য দোয়া রইলো। তুমি জয়েন করছো, খুশি হইলাম, থ্যাংক ইউ। আমি তো চিন্তা করতেছি তোমরা গতকাল ক্লাস করছো, আছে কোথায় গেলা, এই জন্য একটু টেনশনে ছিলাম, কারণ আমার প্রত্যেক স্টুডেন্টদের নিয়েই চিন্তা ভাবনা আছে যে কে কতটুকু পড়তেছে, ইটিসি হাবি যাবি। যাই হোক, আমি ক্লাস শুরু করি। থ্যাংক ইউ ফাইসাল, জয়েন করছো। আর আমি বলি
আমার এখানে পড়ার জন্য তোমাদের একটা গাইডলাইন দিব, যারা যারা আসছো সায়েন্স কমার্স আর সবারই গাইডলাইন মতো মোটামুটি পড়লে মোটামুটি অনেকটা সুন্দরভাবে তুমি অধ্যায়গুলো শেষ করতে পারবে ইনশাল্লাহ। ওকে, তো চলো আমরা শুরু করি। ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম। এবার দেখো তো মোটামুটি বুঝতে পারছি। আর বলি, যারা আজকে এমসিকিউ সলভিং ক্লাসটা করতেছো জানি কষ্ট হচ্ছে, কারণ কি তোমাদের আজকে বেসিক ক্লাস হওয়ার কথা ছিল, বুঝছো। আমার একটু ক্লান্ত ছিলাম, আমি একটু ঘুমায়াছিলাম এতক্ষণ, আমি ঘুম থেকে উঠে ক্লাস নিচ্ছি আর কি। আসলে আমি অফলাইনে আজকে প্রচুর চাপ ছিল ক্লাসের, এই জন্য আর কি তেমন বাসায় এসে আমি নোট ফ্রি হইতে পারি নাই, এই জন্য নোটও করতে পারি নাই। আর একটু চাপে থাকার কারণে একটু ক্লান্ত শরীর ছিল, এই জন্য কোনো রকম আমি ঘুম থেকে উঠে ক্লাস নিচ্ছি। তো এটা নিয়ে মন খারাপ করো না, আমি চেষ্টা করব তোমাদের যে বেসিক ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, এই ক্লাসটা আমি সুন্দরভাবে শুরু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো আমরা শুরু করি এইখান থেকে আবার। তো যেটা বলতেছিলাম এটা আমাদের হয়ে গেছে। এরপরে পরবর্তী যে এমসিকিউ সেটা হচ্ছে প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তির ভূমিকা কি হবে। শিক্ষা গবেষণার ভূমিকা আছে, নিরাপত্তার ভূমিকা আছে, ব্যবসা বাণিজ্যের ভূমিকা আছে। কোথায় ভূমিকা আছে? এটা তো হচ্ছে বায়োমেট্রিক্সের ভূমিকাটা কোথায় আছে? শিক্ষা গবেষণায় আছে, নিরাপত্তায় আছে, ব্যবসা বাণিজ্য আছে। নিচের কোনটি সঠিক হবে? নিচের কোনটি সঠিক? 1 2 2 3 1 3 1 2 3, মানে বায়োমেট্রিক্স এর 1 3 হবে। আচ্ছা 1 3 বলছো, 2 নাম্বারটা বলো না, ঠিক আছে 1 আর 3 বলছো। আচ্ছা, তো দেখি উত্তরটা এখানে 1 আর 3ই দেওয়া আছে, শিক্ষা গবেষণায় এবং হচ্ছে ব্যবসা বাণিজ্যে, এই দুইটাতে। আর নিরাপত্তায় ব্যবহার করে না। আচ্ছা, এখন হচ্ছে এই যে বায়োমেট্রিক্স যে জিনিসটা আছে, বায়োমেট্রিক আমাদের নিরাপত্তায় কিন্তু অনেকটাই যায়, নিরাপত্তায় মধ্যে যায়। কেন কি, তুমি যখন একটা পাসওয়ার্ড দিবা, পাসওয়ার্ড দেওয়া কিন্তু তোমার একটা নিরাপত্তা। পাসওয়ার্ড দিলে সে পাসওয়ার্ড তুমি শুধু জানবা, আর কেউ জানতে পারবে না। আঙ্গুলের ছাপ দিয়ে যখন তুমি একটা পাসওয়ার্ড খুলবা, তখন সেই পাসওয়ার্ডের কারণে তোমার যে ডকুমেন্টগুলো আছে ওই মোবাইলে বা ডিভাইসে, সেগুলো শুধু তুমি জানতে পারবা, অন্য কেউ জানতে পারবে না। তো এক্ষেত্রে উত্তরে নিরাপত্তা বিষয়টা থাকা উচিত ছিল। শিক্ষা গবেষণায় তো বায়োমেট্রিক্সে ব্যবহার করা হয় অবশ্যই, ব্যবসা বাণিজ্যে হ্যাঁ এটাও আমরা ব্যবহার করি, কিন্তু নিরাপত্তায় তারা দিল না কেন সেটা নিয়ে আমার একটু কনফিউজ। কারণ তুমি যদি মোবাইলের পাসওয়ার্ড না দাও, সাপোজ তোমার আঙ্গুলের ছাপ দিয়ে যদি মোবাইলের ফিঙ্গারপ্রিন্টটা না করো, যে কেউ তো মোবাইল ইউজ করতে পারবে। চুরি করে নিয়ে যাবে, চোরের নামে মোবাইল চালা দিবে। কিন্তু তোমার আঙ্গুলের ছাপ দিয়ে যদি তুমি মোবাইলটা ব্যবহার করো, তোমার এই লকটা তৈরি করে রাখো, কেউই কিন্তু তোমার মোবাইলের লক ইউজ করতে পারবে না বা মোবাইলটা ব্যবহার করতে পারবে না, কারণ লকটা আছে তোমার আঙ্গুলের ছাপ ছাড়া কিন্তু এটা হবে না। আবার আমরা যখন সিম ক্রয় করি, আমাদের আঙ্গুলের ছাপ ছাড়া কিন্তু সিম ক্রয় করা যায় না, রেজিস্ট্রেশন হয় না, আঙ্গুলের ছাপ লাগে। তো এই আঙ্গুলের ছাপ কিন্তু আমাদের নিরাপত্তায় অনেক কাজ করে, কিন্তু এখানে নিরাপত্তা বা সিকিউরিটি বিষয়টা এখানে উল্লেখ করে না। আমার মনে হয় অপশন একটু ভুল হইতে পারে। এখন তোমাদের মতামত কি, তোমরা একটু বলতে পারো। আর একটা প্রশ্ন, বলো। স্যার বলছে যে প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি, এটা কোনটা হবে স্যার? ও আচ্ছা আচ্ছা, দেখি আমি তো কোনটা পড়ছি, তাহলে আমি কি ওটা পড়ছি নাকি? আচ্ছা দেখি কি পড়ছে। ওহো আচ্ছা আচ্ছা, সরি হ্যাঁ, আমি তো মানে খেয়াল করিনি এতক্ষণ, দুঃখিত, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কক্ষে প্রবেশের এটা হচ্ছে কি, হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা, প্রশিক্ষণ তো ড্রাইভিং, হ্যাঁ এটা হচ্ছে তোমার নিরাপত্তা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলি, সেক্ষেত্রে ঠিক আছে, আমাদের ভার্চুয়াল রিয়েলিটি, সরি ফর আমি তো আসলে খেয়াল করি নাই যে ড্রাইভিং প্রশিক্ষণ নেয়, আসলে একটা আবদ্ধ রুমে ড্রাইভিং প্রশিক্ষণ নেয়, এটা হচ্ছে কি আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটি আমাদের নিরাপত্তায় মানে এতটা ভূমিকা রাখবে বিষয়টা এরকম না। নিরাপত্তার জন্য আমাদের এই যে আঙ্গুলের ছাপটাই রাখে, আঙ্গুলের ছাপের মাধ্যমে আমরা কোনো কিছু সিকিউরিটি ভালো করে করতে পারি, মেনটেন করতে পারি। কিন্তু নিরাপত্তায় আমাদের বা এই কার ড্রাইভিং যেটা, এটাকে বলা হয় তোমার ভার্চুয়ালিটি, এটা কাজ করে না। ভার্চুয়ালিটি হচ্ছে কি একটা প্রাকৃতিক পরিবেশ, অবাস্তবিক পরিবেশকে বাস্তবে রূপান্তর করা, তো সেটা নিরাপত্তায় কাজ করে না। ব্যবসা বাণিজ্যে ভার্চুয়ালিটি কাজ করে, শিক্ষা গবেষণায় কাজ করে। উত্তর ঠিকই আছে। তাহলে আমার আসলে ওই উদ্দীপকটা ভালো করে পড়তে ভুল হয়েছে। থ্যাংক ইউ বলার জন্য ইমরান, খুশি হলাম। হ্যাঁ সেক্ষেত্রে উত্তর রাইট। সবাইকে দেখো ব্যাপারটা বুঝতে পারলে কিনা, আসলে আমার দেখতেই ভুল হয়েছে, আমি আসলে বিষয়টা খেয়াল করছি কম বা খেয়াল করি না তেমনভাবে। তোমরা কি বুঝছো বাকিরা? এটা আমাকে জানায়ও। জি স্যার। থ্যাংক ইউ। আসলে আমি ওটা খেয়াল করিনি এরকমভাবে, এই জন্য আমার একটু হয়েছে, বুঝতে ভুল হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। রাজশাহী বোর্ড 19 সালে আসছিল এবং অমৃতলাল দে মহাবিদ্যালয় বরিশালে আসছিল। মিস্টার ক ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালানোর প্রশিক্ষণ নেন।
প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীরা দেহে সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। এটা হচ্ছে উদ্দীপক। এখন বলতেছে দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য কোনটি ব্যবহৃত হতে পারে? ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, রেটিনা স্ক্যান, ডিএনএ অ্যানালাইসিস। কোনটা হইতে পারে বলো তো? এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ভেরি গুড। কারণ কি আমরা যখন দেখি আগুনে পুড়ে জেলে আমার আঙ্গুলও কিন্তু আগুনে পুড়ে যায়, তখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু কিছু লাভ হবে না, সব কিছু পুড়ে গেছে। তখন ডিএনএ টেস্টের মাধ্যমে এই নিহত ব্যক্তিদের কী করা হয়? শনাক্ত করা হয়। উত্তর রাইট, সঠিক উত্তর হচ্ছে ডিএনএ অ্যানালাইসিস। ফাইসাল, বুঝতে পারছো ব্যাপারটা? এটা কিন্তু আমরা বাস্তবে অনেক পড়ছি, বিভিন্ন ঘটনায়, বিভিন্ন দুর্ঘটনায় আমরা জানি যেটা এভাবে কাজ করে। ফাইসাল একটু আমাকে জানাও, ফাইসাল বুঝতে পারলা কিনা? জি স্যার, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার পরবর্তী প্রশ্ন, মিস্টার ক এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে কোথায় কোথায় ব্যবহৃত হইতে পারে? হ্যাঁ, চিকিৎসা বিদ্যার শিক্ষার্থীকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, প্রকৌশল বিদ্যায় শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণে ব্যবহৃত হতে পারে, পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণে ব্যবহৃত হতে পারে। মানে এই যে ভার্চুয়াল, তিনটাই, ভেরি গুড, এক্সিলেন্ট। হ্যাঁ, উদ্দীপকের যে বিষয়টা হচ্ছে প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি, সিমুলেটর মানে হচ্ছে কি যে সিমুলেশন, আমাদের ভার্চুয়ালিটির মাধ্যমে যে কাজ করে, তিনটাই হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এটা উত্তর দেওয়ার জন্য খুশি হলাম। এবার নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। তো নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের পরবর্তী, দেখি আমরা কতটুকু এটা বুঝতে পারি। এটা আচ্ছা, আমরা কি আগে পড়ছিলাম বই থেকে এই অংশ? বায়োমেট্রিক্স কি পড়া হয়েছিল? এটা আমাকে জানাতো। মেন বই থেকে বায়োমেট্রিক্সের এমসিগুলো পড়ছিলাম আমরা, নাকি নতুন নিচ্ছি? ইমরান আমাকে জানায় তো, শাহিদা আমাকে জানায় তো, যদি তোমরা ক্লাসগুলো করে থাকো। মেন বই থেকে কি আমরা এটা নিয়েছিলাম, পড়াইছিলাম, নাকি এটাই প্রথম বায়োমেট্রিক্সের এমসিকিউগুলো? স্যার মনে হয় তো পড়া নাই। পড়াইছিলাম? আচ্ছা, পড়াই না। আচ্ছা, যাক। এবার দেখো, আইসিটি শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলো নিভিয়ে গেল সমুদ্র সৈকতে, যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল। সবাই জানে এগুলো কী হবে? সিলেট বোর্ড। তোমাদের যদি কলেজ এরকম হয়, কলেজে ক্লাস করতেছো, হঠাৎ করে চলে গেলা কলেজ ল্যাবে, মাথার মধ্যে একটা হেলমেট পরা দিল, নিভে গেল আলো, সমুদ্র সৈকতে হাবুডুবু খাচ্ছ, কত সুন্দর দৃশ্য, তাই না? তো এখন দেখো, সিলেট বোর্ড 17 সালে আসা প্রশ্ন, শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়োগের মাধ্যমে ল্যাবে প্রবেশ করছে? কোন বৈশিষ্ট্য প্রয়োগের মাধ্যমে ল্যাবে প্রবেশ করছে? আচ্ছা, এক্সিলেন্ট, রেটিনা। কেন হবে? কারণ শিক্ষক ল্যাবে তাকালে কি হয়? খুলে যায়। তাকাইলে খুলে যায় কিন্তু রেটিনা। আঙ্গুলের ছাপ, কণ্ঠস্বর, মুখের গণনা, তাকাই সি খুলে গেছে, মানে রেটিনা। উত্তর হচ্ছে গহ। ভেরি গুড, থ্যাংক ইউ মিথিল, উত্তর দিয়েছো, খুশি হলাম। তো এখানে বলতেছে আর কি, ব্যাখ্যা পড়লে বুঝবা, চোখের মণির পশ্চাতে রেটিনা অবস্থিত, যাতে জটিল গঠনের ক্যাপিলারি ও স্নায়বিক কোষ থাকে। মানুষের চোখে রেটিনার ক্যাপিলারি জটিল গঠন, স্নায়বিক কোষ ও বিভিন্ন লেয়ারের ক্যাপিলারিতে রক্তের পরিমাপ করে মানুষকে শনাক্ত করা হয়। মানে এটা ব্যাখ্যা লাগবে না, আশা করি বুঝতে পারছো। এবার আমরা যাই আমাদের পরবর্তী প্রশ্ন। ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেল দ্বিমাত্রিক দৃশ্য, ত্রিমাত্রিক দৃশ্য, কৃত্রিম জীবন্ত দৃশ্য। এটা কোন অধ্যায়? এটা প্রথম অধ্যায়। থ্যাংক ইউ, জয়েন করছো আমেনা। বলো কি হইতে পারে? ভার্চুয়ালিটি কোনটা হবে? স্যার গ হবে। এক্সিলেন্ট, ভেরি গুড, 2 3। কারণ দ্বিমাত্রিক হয় না, ভার্চুয়ালিটি হয় ত্রিমাত্রিক, 3D কাঠামো। ভার্চুয়ালিটি মানে কি 3D। আর কৃত্রিম জীবন্ত দৃশ্য, ভেরি গুড, উত্তর রাইট, ক নাম্বার 2 আর 3। তো আমাদের এনডিসির স্টুডেন্ট যে আসো, নাম জানি কি, আজাদ তো আসে নাই অসুস্থর জন্য, তো আফিফা জয়েন করছো, এবং কি ফাইসাল। তো ফাইসালের কলেজে একটা প্রশ্ন আসে এনডিসিতে, দেখি আমাদের সেই এনডিসির প্রশ্নটা কি। নটরডেম কলেজে আসা প্রশ্ন, ঢাকা নটরডেম কলেজ। আহমেদ স্যার শিক্ষার্থীদের নিয়ে আইসিটি ল্যাবের সামনে দাঁড়ানোর সাথে সাথে দরজা খুলে গেল। এটা তো আগের প্রশ্নই, কী রে? আচ্ছা হ্যাঁ, পরে শিক্ষার্থীরা কিন্তু সাফারি পার্কে ঘুরে বেড়াইছে। আগে ছিল কি সমুদ্র সৈকত, এখন কি সাফারি পার্ক। এখন দেখো কী বলছে, আহমেদ স্যার কোন পদ্ধতিতে ল্যাবে প্রবেশ করলেন? বলো তো কোনটা হবে? বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, ন্যানোটেকনোলজি, রোবোটিক্স, কোনটা? বায়োমেট্রিক্স। এক্সিলেন্ট, হ্যাঁ,
বায়োমেট্রিক্স। তো বলি ফাইসাল, তোমাদের কলেজে আসা প্রশ্ন, টাইম কলেজে আসা প্রশ্ন, আঙ্গুলের ছাপ মানে বায়োমেট্রিক্স, খেয়াল রাখবা। আঙ্গুলের ছাপ মানে বায়োমেট্রিক্স, চোখের রেটিনা মানে বায়োমেট্রিক্স, চোখের আইসের গঠন মানে কি বায়োমেট্রিক্স। এগুলা ফাইসাল বুঝতে পারছো? এগুলো একটু মুখস্থ রাখবা, বুঝছো? এগুলো মেন বইও আছে, পারবা আস্তে আস্তে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আফিফা জয়েন করছো, খুশি হলাম। আফিফা একটু পরে আমাদের স্পেশাল ক্লাস আছে, রসায়ন ক্লাস, থাইকো। বুঝতে পারছো? একটু আমাকে জানাও। ফাইসাল একটু কথা বলো, হ্যাঁ, এতটুকু বুঝছো কিনা? জি স্যার বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপর নেক্সট পরবর্তী আরেকটা এমসিকিউ আসছে। উল্লেখিত শিক্ষার্থীরা দেখতে পেলেন, এটা পারবে, এটা তুই টাকি দিস, দেখছো? মানে কি বোর্ড পরীক্ষার প্রশ্নই প্রায় হুবহু কি আসে, প্রায় কমন চলে এসেছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনার অংশ। পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। তবে আমি বলি আমাদের আজকের সময় স্বল্প, তাই আর কি আমি ক্লাস এখানে রেকর্ড সেভ করব, এখানে ক্লাস নিতে পারবো না আজকে। একটু পরে রসায়ন ক্লাস আছে 27 ব্যাচে, রসায়ন স্পেশাল ক্লাস থাকবা। যারা সায়েন্সে আছো আর কি তোমাদের বলতেছি, আফিফা, আনিসুর, তারপর হচ্ছে ফাইসাল তো কমার্সে, তারপরে যারা সায়েন্সে আছো 27 ব্যাচ সায়েন্সে যারা আছেন আপনারা থাকবেন, স্মৃতিও আসো। ওকে, তো আজকের মতো এখানে ক্লাস শেষ। রাত 10টা হচ্ছে 26-এর সায়েন্সের ক্লাস। হ্যাঁ বলো। স্যার আমি কমার্স না স্যার, আমি হচ্ছে হিউম্যানিটি। ও সরি, হিউম্যানিটিস। ওকে, থ্যাংক ইউ, সমস্যা নাই। আর ও আজাহাত কি কমার্সের? আজাহাত? হ্যাঁ আজাহাত কমার্স। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নাই। তাহলে তোমার তো এই যে ইংরেজি ক্লাস, আইসিটি ক্লাস, বাংলা ক্লাস এগুলোই মেন, আর গ্রুপ সাবজেক্ট তো তুমি স্যারদের ম্যাডামদের পরামর্শে পড়তে পারবে, সমস্যা নেই। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো বাচ্চারা, আজকের মতো আমাদের এই স্পেশাল 13 নাম্বার লেকচার এখানেই কমপ্লিট। আগামীকাল চেষ্টা করবো বেসিক ক্লাস নেওয়ার জন্য, ইনশাআল্লাহ দোয়া করতে নোট করাতে পারি, বেসিক ক্লাস নিতে পারি। আজকে এখানেই ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ।